প্রচারণা শুরু হয়ে গেছে। এর মাঝখানে একটা বাংলাদেশে কথা আছে যে সব পাখি মাছ খায়, মাছরাঙ্গার দোষ হয়। অর্থাৎ অনেক পাখি কিন্তু মাছ টাছ খায়, তবে মাছরাঙ্গা যে এটার উপর দিয়ে দৌড় যায়। তো বিএনপির উপর বরাবরই দোষ আসতেছে যে বিএনপি যখন বলে যে আওয়ামী লীগের নির্দোষ নেতাকর্মীদের কোনো ক্ষতি হতে দেবে না বিএনপি, এই কথাটা কি অযৌক্তিক কোনো কথা? শতভাগ যৌক্তিক। রাজনীতি এদেশে সবাই করছে, সবাই করে। কেউ রাজনীতির পক্ষে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কেউ চাঁদাবাজি করে, কেউ আবার জনগণের সেবা করে, কেউ আবার ভালো লাগার জন্য কোনো না কোনো দলকে সাপোর্ট করে। তো এটা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার। এখন যেই মানুষটা রাজনীতি করছে কিন্তু কোন রকম অন্যায় কাজে লিপ্ত হয় নাই, অথবা কোনো চাঁদাবাজি করে নাই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই, সেই লোকটা আওয়ামী লীগ করার কারণে অথবা আওয়ামী লীগের কমিটিতে থাকার কারণে অনেকেই এখন গ্রেপ্তারের শিকার হচ্ছেন, বিভিন্ন ধরনের মামলা বাণিজ্যের শিকার হচ্ছেন, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। আর এই বিষয়গুলোকে মাথায় রেখে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগের যারা নির্দোষ নেতাকর্মী আছেন তাদেরকে এই ধরনের হেনস্থা করার সুযোগ নেই বা করাটা উচিত না, এটা একটা অন্যায়। আর সেই কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম যখন এই বক্তব্য দিলেন, কমেন্ট সেকশনে জামাতের নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলামের 14 গোষ্ঠী উদ্ধার করলেন, কিন্তু জামাতেরই একজন নেতা আমির ডক্টর তাহের সাহেব, ওনার সাথে যে একজন ব্যক্তিকে নিয়ে আজকে ছবি প্রকাশিত হয়েছে, তিনিও আওয়ামী লীগের আমলে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, কিন্তু জামাতের আমিরের সাথে স্টেজে আছে, তাহলে সেটা কি অন্যায় না? হ্যাঁ, ওই লোকের বিরুদ্ধে হয়তো কোনো মামলা টামলা নাই, আমি জানি না, বাট এটাও তো ভাইরাল হয়েছে। এখন দেখেন, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে এই ভোটের ফ্যাক্ট হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশে নাই বললো এখনো ন্যূনতম 20 থেকে 25% ভোট আওয়ামী লীগের রিজার্ভ ভোট আছে। এই ভোটগুলা সিলেক্ট করবে যে ক্ষমতাতে কে ঢুকবে কে ঢুকবে না। আপনি এনসিপি বলেন, চরমুনাই বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, প্রত্যেকেই তাদের নিজস্ব লোকাল এরিয়াতে আওয়ামী লীগের যে সকল ভালো মানুষ আছে, নেতাকর্মী আছে, ভোটগুলো আছে, এগুলোকে পাবার জন্য তারা পজিটিভ কথাবার্তা বলতেছে, কিন্তু প্রকাশ্যে কেউ স্বীকারোক্তি দিচ্ছে না। আর আমরা যারা আছি অনলাইনে কমেন্টে আইসা যে দলরে পারতেছি তার 14 গোষ্ঠী উদ্ধার করতেছি। তবে এই সিস্টেমটা তো আমার কাছে খারাপ মনে হয় না। এটা আগামী দিনের রাজনীতির জন্য একটা সুবাতাস যে হ্যাঁ, দল করতে পারে। এখন তো সারা বাংলাদেশে বিএনপি দেখা যাচ্ছে, জামাত দেখা যাচ্ছে, তো কই ছিল এত বিএনপি এত জামাত? এখন যারা জামাত গুপ্ত ছিল তারা এখন প্রকাশ্যে আসছে, বিএনপি যারা করতো কিন্তু চুপচাপ ছিল তারাও প্রকাশ্যে আসছে। তো বাংলাদেশে তো আজীবন এই দুইটা দল ক্ষমতায় থাকবে না, কখনো না কখনো আওয়ামী লীগের দেশে আসবে। এখন সিচুয়েশন খারাপ। এই যে বিএনপি বা জামাত এই মুহূর্তে এই অবস্থানটা আছে, এটা ঠিক 2 বছর আগে কেউ কল্পনা করতে পারে নাই তো। সো এই দেশে পরিস্থিতি বদলায়, তো কখনো বদলাইলে আজকে যারা বিএনপির নেতাকর্মী আছে কোনো রকম অন্যায় অত্যাচার করে নাই, জামাতের নেতাকর্মীরা আছে কোনো অন্যায় অত্যাচার করে নাই, কোনো মব করে নাই, কারোর বাড়ি ঘরে আগুন দেয় নাই, তো তাদেরকে যদি আওয়ামী লীগ সরকার এসে ধরে ধরে জেলে ভরে, তখন কি আপনি এটাকে সাপোর্ট করবেন? তখন কি বলবেন না যে মজলুমের উপর অত্যাচার করা হচ্ছে? অবশ্যই বলবেন। এখন নিজের উপরে পড়লে মজলুম, অন্যের উপরে হলে আল্লাহর গজব, এই যে মেন্টালিটি। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন এটা রাজনীতিতে একটা স্ট্যান্ডার্ড তৈরি করছে, আর অন্যরা তলে তলে করতেছেন। বিএনপি একটু প্রকাশ্যে বলতেছে, যেমন ওইদিন হারুন সাহেবের একটা বক্তব্য নিয়ে খুব সমালোচনা হয়েছে। তিনি বলছিলেন যে আওয়ামী লীগের নির্দোষ কোনো নেতাকর্মীকে যদি ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়, প্রয়োজনে থানা ঘেরাও করব। এটা তো ভালো কথা, একজন নেতা এই লেভেলে হওয়া উচিত। আবার কোন দলের জরুরি না, যেহেতু আওয়ামী লীগের জন্য এখন একটা দুঃসময় অথবা ক্রান্তিকাল চলছে, এই কারণে অনেক ভালো মানুষ মামলা বাণিজ্যের শিকার হচ্ছে। তো সেই ক্ষেত্রে পুলিশের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন নেতাদের, ডক্টর ইউনূস সাহেবের সরকার ভেতরে ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু গ্রেপ্তার করছে, প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে, জামিনও হচ্ছে। তো কমিটিতে নাম দেখলে, এই যে বানিয়াচং থানার ঘটনা কি, এই ছেলেটা জুলাই আন্দোলনের যোদ্ধা, কিন্তু তাকে কমিটিতে নাম থাকার কারণে তাও 23 না 24 তাকে গ্রেপ্তার করে বসছে। তো এই ধরনের ঘটনাগুলোই তো সমাজকে নাড়া দেয়। বিএনপি প্রকাশ্যে যে ঘোষণাগুলো দিচ্ছে এগুলা পজিটিভ হিসাবেই আমি মনে করছি, কারণ রাজনীতিতে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। আমরা এক একজন এক এক দল করতে পারি, কিন্তু একই এলাকার মানুষ। আজকে আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছিল, বিএনপির দৌড়াইছে, এত বিএনপির হাতে এখনো ক্ষমতা আসতেছে বা আসে নাই, আসবে, সেই হিসেবে আপনি দৌড়াচ্ছেন, কালকে তো ভাই আপনি ডাবল দৌড় খাবেন। বাস্তবতা না? যেই ক্ষতিটা আপনি করবেন এর 3 গুণ আপনার জন্য অপেক্ষা করবে, আজ হোক কাল হোক, প্রকৃতি নিবে। সো যখন রাজনীতিতে সৌহার্দ্যের সম্পর্ক আসে, তলে তলে সবাই ভোট ব্যাংক হিসেবে আওয়ামী লীগকে কানেক্ট করার চেষ্টা করছেন। উপরে হয়তো বিএনপি বলে বাকিরা বলেন না। আর আমি মনে করি এই বলাটার মধ্যে খারাপ কিছু নাই, যা হবে প্রকাশ্যে হবে, গোপনে না। মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ যে আওয়ামী লীগ করছে কিন্তু নিরীহ মানুষ অথবা কোনো মামলার সাথে কানেক্টেড না,
তাকে একটা মামলা দিয়ে ফাঁসানোর পক্ষে যেই পলিসি বা মামলা বাণিজ্য অনেক বিএনপি নেতাকর্মীরাও করতেছেন এগুলা, তাদের বিরুদ্ধে তার এই হুঁশিয়ারি। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। আর সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন বাংলাদেশের 3টি জেলাকে নিয়ে খোদ যুক্তরাজ্যের মতন একটা রাষ্ট্র সতর্কতা জারি করে তার দেশের নাগরিকদের জন্য। হতে পারে এই 3টি জেলার যে কোনো একটা জেলার বাসিন্দা আপনি নিজেও ভিডিওটি শেয়ার করবেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে পৃথিবীর প্রত্যেকটা দেশই যাদের এখানে বাংলাদেশের নাগরিক আছে, তো বিভিন্ন জেলার তথ্য উপাত্ত, ডেটা, মাঠ পর্যায়ের জরিপ বা বিভিন্ন রকম সবকিছু তারা কালেকশন করেন। তো এমত অবস্থায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং বাংলাদেশের সার্বিক যেই পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফডিসিও একটা নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময় বেশ কিছু এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে আপনার যুক্তরাজ্য। বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বরাবরই উত্তাল একটা জায়গা, বিশেষ করে গেল কয়েকদিন আগে সেখানে নানান ঘটনা ঘটেছে। এজন্য প্রথমেই পার্বত্য চট্টগ্রামে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়, যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে তার দেশের নাগরিককে। কেন? এর কারণ হিসেবে বলা হয়েছে এসব এলাকার প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড আপনার নিয়মিত সেখানে সংঘটিত হয়ে থাকে। আর এই এলাকাটি নিম্নলিখিত জেলাগুলো নিয়ে গঠিত। এগুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলার যারা বাসিন্দা আছেন নিজেরও সতর্ক থাকবেন, কেননা যুক্তরাজ্য যখন সতর্কতা জারি করতেছে হুট করে নিশ্চয় এটা না। আর এই 3টা জেলায় আমরা জানি দেশি বিদেশি যেই বাংলাদেশ বিরোধী শক্তিরা আছে বা বিভিন্ন গোষ্ঠীরা আছে, এই অঞ্চলগুলো যেহেতু পাহাড়ি এলাকা বা গহীন জঙ্গল এরিয়া, এর ভেতরে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়মিত হয়। অপহরণ, গুম, খুন, ডাকাতি, নানান ধরনের অপরাধ হয়, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীও তাদের কাছে বিভিন্ন সময় অসহায় হয়ে পড়ে। সো যুক্তরাজ্যের নাগরিকদের জন্য আমাদের ভিডিওটা না, আমাদের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের যেসব নাগরিক এই 3টি জেলায় আপনারা বসবাস করছেন সেখানে ভ্রমণের ব্যাপারে একটু সতর্কতা থাকবেন। নিজেরা যারা বাসিন্দা আছেন তারাও সতর্কতা থাকবেন। বলা হচ্ছে যে সন্ত্রাসবাদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আপনার তারা বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিতে যেই জেলাগুলোকে চিহ্নিত করেছে এর মধ্যে এই 3টা সবচেয়ে রেড লিস্টে আছে। বলা হচ্ছে যে এই সময় সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে এবং এসব হামলা নির্বিচারেই ঘটাতে পারে এবং বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানও তাদের লক্ষ্য হতে পারে। টাকা পয়সা, যেহেতু বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনতি ঘটেছে এবং কি সিস্টেম ঠিকমতো এখানে ফাংশন করতে পারছে না। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড হয়েছে, এদের খুনিদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অস্ত্র লুট হয়েছে, এগুলো এখনো উদ্ধার করার কি বলা হয়েছে সম্ভব হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে। আর এই সম্পর্কে যুক্তরাজ্য তাদের রেড অ্যালার্ট জারি করেছে 3টি জেলার উপর। তা আমি মনে করি যারা আপনারা ওই এলাকাগুলোর মানুষ আছেন চোখ কান খোলা রাখবেন এবং আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করব যারা ওই এলাকার বাসিন্দা